আমি সবসময় বলি এটি একটি সিলেকশন প্রসেস চলছে। অনেকটা আমাদের বাংলাদেশের ভাষাতে বলে আমরা আর মামুরা ইলেকশন করছে, অর্থাৎ নিজেরা নিজেদের পিঠ চুলকে দিচ্ছে, নাম্বার ওয়ান, যেটাকে আমি ইলেকশন মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে যে যারা এই সিলেকশনটাই করছে, যেটাকে আমি সিলেকশন বলছি, তারা অবৈধ বাংলাদেশের সংবিধান অনুযায়ী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যাদের কোনো অস্তিত্ব নাই তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছে, একটা অদ্ভুত ব্যাপার, এবং তারা অবৈধ। ফলে এই দুটো জায়গা মিলিয়ে আমাদের অবস্থানের জায়গাটা খুবই স্পষ্ট, যেটা কিছুই হচ্ছে না, জাস্ট একটা দেশ দখল করেছে, দেশ দখল করে যা ইচ্ছা তাই করছে। 3 নম্বর জায়গাটা যেটা এসছি সেটা হলো যে দেখেন, আমরা এই 5ই আগস্টের পর থেকে বারবারই বলেছি যে সব কিছুর দখল জামাতের হাতে চলে গেছে। আপনি প্রশাসন বলেন, সামরিক বলেন কিংবা সিভিল বলেন, এই দুটোকে যদি আমি মোটা দাগে ভাগ করি, এবার আপনি এগুলোকে ভাঙতে পারেন। সামরিক কোন কোন অংশ আছে, সিভিল কোন কোন অংশ আছে। আমার কাছে এনএসআই এর একটা নথি এসছে, যে নথিটা বোধ করে আপনি সেটাকে রেফার করছেন। আমি এটার অথেন্টিসিটি নিয়ে হয়তো আমি বলতে পারবো না, কিন্তু সেখানে এক ধরনের নির্দেশনা এসেছে যে জামাত যাতে 75% ভোট পায় বা হোয়াট এভার, এরকম ভাবে। দেখুন, এটি যদি ফেকও হয়, আমি যদি একেবারে মাঠের খবরও আমি আপনাকে বলি, ব্যাপারটা একেবারেই তাই। জামাত 5 তারিখের পর যেটা করেছে, বিএনপি 5 তারিখের পর টেম্পো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড দখল করেছে, আর জামাতে ইসলামী দখল করেছে প্রশাসন। ওদের কিন্তু বুদ্ধি এদের থেকে বেটার। সো বিএনপি আপনার চাঁদাবাজ, দখলবাজ এসবে চলে গেছে। আওয়ামী লীগের কার উপরে আঘাত করা যাবে, কার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা যাবে, কার বাড়ি দখল করা যাবে, এগুলো করেছে। আর জামাত যেটা করেছে, তারা একই কাজই করেছে বটে, বাট সেটা খুবই গোপনে নিবৃত্তে। ওরা এগুলো করবে সবকিছুই, কিন্তু তার আগে তারা প্রশাসন দখল করেছে, সেনাবাহিনী দখল করেছে, সমস্ত মন্ত্রণালয়, ভিসি, ইউনিভার্সিটিগুলো। ফলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে অনেকটা সেট আপ, আমরা জানি যে কি হতে যাচ্ছে। তবে এখানে দুটো জিনিস আপনাকে একটু দেখতে হবে। একটা হচ্ছে যে জামাত কিন্তু রেডি টু বিকাম অপোজিশন, তারা এটা ধরেই নিয়েছে তাদেরকে অপোজিশনও হতে পারে, ক্ষমতাতেও যেতে পারে। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে, বিএনপি অপোজিশন হবে এই ধরনের প্রস্তুতি তাদের আছে বলে, মানে তার আগে থেকেই জেনে বসে আছে যে আমরা ক্ষমতায় যাচ্ছি, মানে ওভার মানে হচ্ছে যে ধরেন এইটার প্রস্তুতি তাদের নাই। আচ্ছা, ফলে জামাত যে মেকানিজমটা করছে সেটা যদি করে ফেলে তারা, কিছুটা কঠিন হবে। কারণ জামাতের তো আসলে মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ধরা যাক যে আওয়ামী লীগের ব্যাপারটা আমি আলাদা রেখেই দিলাম, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে যে বিএনপিকেই আসলে যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে হয়তো বা চুজ করবে। কারণ জামাত বাংলাদেশের গর্ভে থাকা অবস্থাতে প্রতারণা করেছে সেই সন্তানের সাথে। তারা তো এই মাটিরই সন্তান ছিল, তারা প্রতারণা করেছে এবং খুন করার চেষ্টা করেছে রাষ্ট্রটাকে। তারা রাজাকার, আলবদর, আল শামস, আমাদের সন্তানদেরকে ধরে ধরে খুন করেছে তারা। এবং মুক্তিযুদ্ধের শেষ দিকে তারা এতই ভয়ঙ্কর যে মুক্তিযুদ্ধের শেষ দিকে তাদের পরাজয় যখন নিশ্চিত, তখন তারা আমাদের ইন্টেলেকচুয়ালদেরকে পর্যন্ত খুন করেছে। এটা হচ্ছে জামাত ইসলামের। ফলে যত যাই আপনি বলেন না কেন, বাংলাদেশের মানুষের মন থেকে জামাত যে রাজাকার, এটা আপনি মুছে ফেলতে পারবেন না। একটা হাইপ তৈরি হয়েছে বটে, এটা আমি অস্বীকার করব না। জামাতের ব্যাপারে লক্ষ্য করেছি, তরুণরা অনেকেই জামাতকে চেনে না, কারণ ছোট আমাদের সন্তানরা তো সাপ দেখতে ধরতে যায়, ও তো জানে না যে সাপ ছবল দিলে কি হবে। ফলে আমি আমাদের এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, টিনেজারদেরকে আমি আসলে ওই অর্থে দোষও দিই না। তবে আমার মনে হয় না জামাতের সম্ভাবনা, এখনো আমি মনে করি যদি এদের সিলেকশন প্রসেসটাও ঠিকভাবে চলে, তাহলে জামাতের কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না। কিন্তু এই যে আওয়ামী লীগের পক্ষে এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা রয়েছেন, মুজিবুর রহমান তিনি রয়েছেন, বঙ্গবন্ধুর সেন্টিমেন্ট মুছে দিয়ে, 32 ধানমন্ডি ভেঙে দিয়ে, অন্ধ ভারত বিরোধিতা করে দিয়ে আদতেও বাংলাদেশ কি এগোচ্ছে, না ক্রমশ অন্ধকারের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে? দেখেন, আমার আসলে হতাশ হবার যথেষ্ট কারণ আছে আপনার এই প্রশ্নটা শোনার সাথে সাথে। কারণ আপনি আমাকে এক ধরনের স্মৃতির মধ্যে ঠেলে দিয়েছেন। আসলে আমার গত কয়েক মাস ধরে আমি এক ধরনের অভিমান নিয়ে বলেছি যে বাঙালিকে আর বিশ্বাস করা চলে না, এটা আমি বলেছি। কিন্তু একই সাথে আমি এটাও মনে করি যে বাঙালির প্রতি বিশ্বাস হারালেও চলে না, দুটোই সমান্তরাল আমার চলছে। ফলে আপনি যখন বলছেন 32-এর কথা, আপনি যখন বলছেন বঙ্গবন্ধুর কথা, তখন এক ধরনের দীর্ঘ নিঃশ্বাস বেয়ে ওঠে। আবার পরক্ষণই মনে হয় যে ওই সময়ের ছবি দেখে আমরাও চমকেছি, আমরাও এটা মনে হতে পারে, এটাকে আমরা আইনের ভাষাতে বলি প্রাইমা ফেসি, অর্থাৎ আপাত দৃষ্টিতে। কিন্তু আমি এইটাও জানি
যে বাঙালির যে প্রগতিশীল অংশটা তারা সংখ্যায় বেশি, যারা সুস্থ সাধারণ মস্তিষ্ক এরা সংখ্যায় বেশি। এখন মুশকিল হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে পুরো একটা ভিসিনিটিতে মাস্তান এক দুজনই টেরোরাইজ করে রাখে। অনেকে প্রশ্ন করতে পারে যে একটা দুইটা মাস্তান এরকম করে, আপনারা এত মানুষ কিছু করছেন না। সাধারণ মানুষরা মূলত এমনই হয়। ফলে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, প্রগতিশীল, প্রোগ্রেসিভ, তারা না এত দ্রুত রিয়্যাক্ট করে না। এই জন্য অ্যাপারেন্টলি আপনার মনে হতে পারে সব মনে হয় আওয়ামী লীগের এগেনস্টে চলে গেছে, বঙ্গবন্ধু এগেনস্টে চলে গেছে, হুইচ ইজ নট কারেক্ট। ওই দৃশ্যটা দেখে মাঝে মধ্যে হতাশ হয়ে বলতে হয় যে বাঙালিকে বিশ্বাস করা যায় না, হোয়াট আপনার বলতে পারেন। কিন্তু আমি এখনো বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখি, বিশ্বাস করি। এবং এত বড় একটা বিশাল পলিটিক্যাল পার্টিকে আপনি বাদ দিয়ে ইলেকশন করছেন, এটা জাস্ট এটাকে আমি ওই যে পড়েছি বোগাস বু পড়েছি, ছোটবেলাতে একটা কবিতা পড়েছি, ভেতরটা ফাঁপা, যেটাকে ইংরেজিতে বলি আমরা হলো। এই রাষ্ট্রটাকে আপনি একটা কমপ্লিটলি মৌলবাদের চূড়ান্তে ঠেলে দিয়েছেন। অনেকটা আপনার এখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা বাকি আছে। আপনি অলরেডি খাদের কিনারাতে নিয়ে এসছেন। এই যে যেটাকে ওরা ইলেকশন বলে, এই সিলেকশন প্রসেস, এইটা ধরেন দেশকে শেষ করে দেওয়া, এটা লাস্ট মোমেন্ট। এবং আওয়ামী লীগকে তারা ব্যান করতে চায়, শেষ করতে চায়, হুইচ ইজ ইম্পসিবল। বাট বাংলাদেশ রাষ্ট্র তার সবচেয়ে বাজে অংশটাই এখন দেখবে আর কি। অনেকগুলো পলিটিক্যাল কারণ যেমন রয়েছে, তারপরেও এই কারণগুলো মাথায় আসছে যে যেভাবে সেই সময় সেই দিন গণভবনে হামলা চালানো হলো, তাণ্ডব চালানো হলো, নারীদের অন্তর্বাসের নির্লজ্জ প্রদর্শন হয়েছে। দিনের শেষে তো সাবেক প্রধানমন্ত্রী বলি কারণ তিনি ইস্তফা দেননি, তাকে নিয়ে যা ধরনের মন্তব্য করা হয়েছে, কোথাও গিয়ে কি শিকড়ে এটাও ছিল যে একজন নারী, তিনি ক্ষমতার শীর্ষে রয়েছেন, তাই তাকে মানব না। কারণ এত বেশি নারী বিরোধী কমেন্ট এবং যে ধরনের কমেন্ট, যে ধরনের ভাষার ব্যবহার দেখছি, এটা কি আপনাকে হতাশ করে বা কোথাও গিয়ে মনে হয় যে খুব ভুল হচ্ছে? হতাশ শব্দটা এই জায়গাতে হতাশ না। এই জায়গাতে আসলে আমি ওই যে বলে না যে লজ্জাতে কুচকে যাওয়া, যেটা আমার ক্ষেত্রে হয়েছে অনেকটা লজ্জায় কুচকে যাওয়ার মতো। দেখেন, পলিটিক্যালি আপনি এই ধরনের ঘটনার ক্ষেত্রে ভাঙচুর হতে পারে, এই ধরনের ঘটনাতে জ্বালাও পোড়া হতে পারে। আপনি না ওইটাকে একটা পলিটিক্যাল টার্মের মধ্যে ফেলেও আপনি এটাকে নিজেকে একটা প্রবোধ দিতে পারেন যে পলিটিক্যাল হাঙ্গামাতে এমন হতে পারে। ব্যাপক যুদ্ধের মধ্যেও দুই পক্ষ যুদ্ধ করছে, এমন যুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে নারী এবং শিশুদেরকে দুই পক্ষই সেভ করবার চেষ্টা করে। আমরা অনেক বড় বড় যুদ্ধে দেখেছি, এমনকি জেনেভা কনভেনশন, বড় বড় যুদ্ধগুলোতে, আমেরিকান যুদ্ধ আমরা ইরাকে অ্যাটাক করে দেখেছি, সেসব জায়গাতেও আমরা দেখেছি যে একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করছে, কিন্তু নারী এবং শিশুর প্রতি এক ধরনের সহমর্মিতা দেখিয়েছে। এন্ড অফ দ্য ডে এই ব্যাপারটা প্র্যাকটিস ছিল। কিন্তু ওই 5 তারিখে যখন আমরা দেখতে পেলাম যে একজন 80 বছর বয়স্ক, আমাদের মায়ের বয়স তো না, এন্ড অফ দ্য ডে তো আমরা এই জিনিসগুলো তো আমাদের যে সাবকন্টিনেন্টাল প্র্যাকটিস, আমরা কিন্তু মায়ের বয়সী কাউকে দেখলে উঠে দাঁড়ানো, তাকে শ্রদ্ধা করা, এগুলো কিন্তু আমরা না অটোমেটিক আমাদের মধ্যে আছে। পশ্চিমা দেশে এক ধরনের হতে পারে। যখন আমরা দেখেছি যে সেখানে অন্তর্বাস নিয়ে, আন্ডারগার্মেন্টস নিয়ে এগুলো, তখন আমরা এটা বুঝতে পেরেছি যে জামাতে ইসলামী, হিজবুত তাহরির এই মৌলবাদীদের নারীর প্রতি তো এক ধরনের ঘৃণা। আপনি দেখেছেন কয়দিন আগে তাদেরকে প্রস্টিটিউট বলে অভিহিত করেছে। বলছে যারা কর্মজীবী তারা ইন সাম কনটেক্সট বা আদার ফরম্যাট, যে কোনো ফরম্যাটই তারা হচ্ছে প্রস্টিটিউট। চিন্তা করে দেখেন তো যে একটা নারী কাজ করছে, তাকে সে কিভাবে ভাবে। অর্থাৎ তার এই যে একটা লোক রাজনীতি করছে, কিন্তু সে মনে মনে যতগুলো মেয়েকে দেখে ঠিক এরকমই ভাবে। সে এখন কিছু করতে পারছে না কারণ সে ক্ষমতাতে নাই। তাহলে ভাবেন তো ক্ষমতাতে গেলে সে কি করবে? তখন তো তার কাছে সমস্ত কিছু, প্রশাসন, এভরিথিং। ফলে নারীর প্রতি একটা ভয়ঙ্কর আক্রোশ কাদের? মৌলবাদীদের। আমরা দেখেছি হিজবুত তাহরির, তারা তো বারবারই বলছে যে নারীরা ঘরের বাইরে বের হতে পারবে না, তাদেরকে বোরকায় আবৃত করে রাখতে হবে, তারা কোথাও যেতে পারবে না, তাদেরকে দরকার হলে ঘরে খাবার দিয়ে দেওয়া হবে। আমাদের দেশের সবচাইতে বড় একটা ইন্ডাস্ট্রি হচ্ছে RMG, রেডিমেড গার্মেন্টস। সেই সব মেয়েদেরকে বোরখা পরানোর জন্য ইতিমধ্যেই এই যে শফিকুর রহমান সে বলে ফেলেছে। সো জামাত শিবিরের ব্যাপারে আমার একটা মতামত কি জানেন, তারা কিন্তু এগুলো লুকোয়নি, তারা কিন্তু ক্রমাগতভাবে এগুলো বলছে, তারা তাদের ইচ্ছাগুলো তারা প্রকাশ করে দিয়েছে। ফলে এইখানে যদি ধরেন মৌলবাদীরা জয়ী হয়ে যায়, এইটাকে আর আপনি এইটাকে রাষ্ট্র বলা যাবে না,
এটাকে বলা যেতে পারে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে যাবে আসলে। শেখ হাসিনা আমাদের ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন দেশে ফিরে তিনি কি কি করবেন, এক। দুই, তার সঙ্গে সঙ্গে একটা অসম্ভব মানসিক জোর আমরা দেখতে পেয়েছি, যেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে ছাড়া কিছুই করা সম্ভব নয়। আপনি অনেকটাই জানেন নির্বাচনটা কি আলটিমেটলি হবে, এবং আওয়ামী লীগকে ছাড়া কি করে হবে, এবং অপোজিশনে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সেক্ষেত্রে কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যেটা নিয়ে প্রশ্ন করলেন আমি সেটা একটা বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে দাঁড়িয়ে আছে একজন নারীর সাহসের প্রতিটা বিন্দুতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি না যে আপনার অনেক সময় বলে যে হার্ট অফ স্টিল বা খুবই, আমি আমার চোখের সামনে একজন মানুষকে দেখেছি যে যাকে আমার আদতে মনে হয়েছে এই মানুষটা সম্ভবত কোনোদিন ভয় পেতে তাকে শেখানো হয়নি, এবং তিনি আসলে বঙ্গবন্ধু কন্যা। এইটা আমার মনে হয় বলা উচিত। আর ইলেকশন হওয়ার কথা যেটা বলছেন, আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে এগুলো কোনো ইলেকশন না, তারপরেও যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি আপনি বলতে চাইছেন যে পট পরিবর্তন হয়ে কি হবে কিনা। আমার প্রেডিকশন হচ্ছে যে এখানে ব্যাপক আকারে রক্তারক্তি হবে, এখানে ব্যাপক আকারে প্রাণহানি হতে পারে, কারণ দুই পক্ষ যেরকম ভাবে ইতিমধ্যে করছে এই ধরনের একটা ব্যাপার হবে, এবং এক ধরনের ইলেকশন পোস্টপোন হতে পারে কোনো কোনো কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে হতে পারে। কারণ আমি আপনাকে একটা কথা বলেছি, বিএনপি অপোজিশন পার্টিতে যাবার জন্য রেডি না। তারা ধরে নিয়েছে যে একটা ইলেকশন হলে তারা জিতবে, এবং এটাই তারা ডিজার্ভ করে, এটা তারা মনে করে। এইরকম একটা জায়গা থেকে যদি ইলেকশন একটু এদিক সেদিক হয় তাহলে আমার কাছে লাগতে পারে বলে উনি বলেছেন, যেটা নাকি নির্বাচন কমিশনের বলার কথা ছিল, কিন্তু দায়িত্ব নিয়ে উনি নিজেই বলে দিয়েছেন। উনি এরকম প্রায় করেন, আগেও করেছেন বহুবার, যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে, বাট উনি ড্যাম কেয়ার, উনিগুলো পাত্তা দেন না, ওনার যা ইচ্ছা উনি বলে দেন। তো উনি বলেছেন, যেহেতু সেটা নিয়ে মানুষের মধ্যে আমার ধারণা একটা আতঙ্ক তৈরি হয়েছে যে নির্বাচনের সঠিক ফলটা কি আমরা পাবো, তা না হলে আগে ভাগেই সরকারের লোক কেন বলছে যে নির্বাচনের ফল প্রকাশে বাড়তি সময় লাগতে পারে, এই সন্দেহ তো থাকছে। তারপরেও যেটা বেসিক পয়েন্ট সেটা হলো যে এই নির্বাচনের ফল প্রকাশের পর কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, কোনো ধরনের মারামারি সন্ত্রাস, অথবা যেটাকে বলা হয় রক্তগঙ্গা কি বয়ে যাবে, এই প্রশ্নগুলি কিন্তু থাকছে। এই প্রশ্নগুলি নিয়ে আমি আজকের আলোচনা শেষ দিকে একটু আলোচনা করব। তার আগে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো যে গতকালকে নির্বাচনী প্রচারণা একদম শেষ মুহূর্তে, কারণ আজকে সকাল 7টা থেকেই নির্বাচনী প্রচারণা কিন্তু বন্ধ। কাজেই গতকালকে রাতেই প্রধান দুটো দল, যেটা মানে জামায়াতে ইসলামী এবং বিএনপি, এই দুই দলের দুই শীর্ষ নেতা, জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির জনাব তারেক রহমান, ওনারা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন, বিটিভিতে সেটা প্রচারিত হয়েছে। সেই ভাষণ দুটো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা এই ভাষণ দুটো আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো আমার কাছে কেমন লেগেছে কার ভাষণ সেটা নিয়ে একটু আমি কথা বলতে চাই। আমি যদি প্রথমে তারেক রহমানের কথাটা বলি, তারেক রহমান ভাষণ দিয়েছেন পুরো 37 মিনিট 13 সেকেন্ড, আমি যেটা পেয়েছি। বিশাল ভাষণ, এক পর্যায়ে না ক্লান্তি এসে গিয়েছিল আমার, এত লম্বা ভাষণ আমি কেন শুনবো, মানুষের তো সময়ের দাম আছে, এত লম্বা ভাষণ আমি পছন্দ করিনি। বিপরীত দিকে শফিকুর রহমান ভাষণ দিয়েছেন, যেটা এটা তুলনামূলকভাবে ওই ভাষণের প্রায় অর্ধেক, উনি দিয়েছেন 19 মিনিট 15 সেকেন্ড। এটা তুলনামূলকভাবে ছোট, অর্ধেক, কিন্তু অর্ধেক হলেও এটা যে শুনতে খুব শ্রুতিমধুর ঠেকেছে তাও কিন্তু আমার কাছে মনে হয়নি। কেন হয়নি সেটাও আমি আপনাদেরকে বলবো। দুটো ভাষণের টাইপটা দু ধরনের, দুটো ভাষণের ক্যারেক্টার ছিল টোটালি দু ধরনের। আমার কাছে যেমন ধরেন আপনি তারেক রহমান সাহেব কী বলেছেন, অনেক কথা বলেছেন, আমি দু একটা চুম্বক পয়েন্ট আমার কাছে যেগুলি চুম্বক মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো আপনাদেরকে আমি একটু বলি। যেমন উনি কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়েছেন, 1 কোটি কর্মসংস্থান কীভাবে বানাবেন এবং এই জন্য কীভাবে শিক্ষা দিবেন, মানে আপনার কারিগরি শিক্ষা, ব্যবহারিক শিক্ষা দিবেন, শিক্ষিত বেকার দেবেন, শিক্ষা শেষে যারা বেকার থাকবে তাদেরকে ভাতা দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, 2,500 টাকা করে প্রত্যেককে দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, এবং কোত্থেকে দিবেন সেটাও বলে দিয়েছেন। উনি বলেছেন যে এখন এই ফ্যাসিবাদী আমলে যে বিদেশে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো, উনি পাচারটা বন্ধ করবেন। পাচারটা বন্ধ করতে পারলে ওই টাকা দিয়ে এটা হয়ে যাবে।
খুবই উচ্চাভিলাষী একটা, মানে উনি যে পাচার বন্ধ করতে পারবেন এটা ওনার সদিচ্ছাটা এতে প্রকাশিত হয়েছে। কিন্তু পারবেন কি? যদি না পারেন, যারা পাচার করে অভ্যস্ত তারা কি পাচার করবে না, অথবা ওনাকে মেনে নেবে? পাচার করতে না দিলে তারা কি অন্য ভূমিকা অবতীর্ণ হবে না? এসব বস্তু থাকছে। কিন্তু ওনার প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে টু দ্য পয়েন্ট উনি প্ল্যান করেছেন। এবং উনি বলেছেন যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ, সেটা কেবল খাতায় কলমে থাকে। উনি করে দেখাবেন যে জনগণের যার যে অধিকার সেগুলো নিয়ে যাতে নিশ্চিতভাবে পায় সেই ব্যবস্থা উনি করবেন। উনি একদম টু দ্য পয়েন্ট আরও কিছু কথা বলেছেন। মসজিদের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে অন্যান্য ধর্মের, এখানে যারা নাকি ধর্মগুরু যারা আছে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছে, এদের অর্থনৈতিক সুবিধার কথা উনি বলেছেন, যদি অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখুন, ইসলামে একটা এলাকার মসজিদের যিনি ইমাম থাকেন, খতিব থাকেন বা মুয়াজ্জিন থাকেন, এরা কিন্তু ধর্মীয়ভাবে খুব সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদের জীবনযাপন কিন্তু খুব মানে দরিদ্র হালে কাটে, কারণ তাদের তো আর কোনো ইনকাম নেই। এই জন্যই তারা করে কি, ওই এলাকার যা নাকি দুষ্ট লোক আছে কিন্তু অর্থশালী লোক আছে, তাদের কথা শুনতে বাধ্য হয়। কাজে এরা যদি নিজেরা স্বাবলম্বী হয়, তখন আসলেই তারা কিন্তু ওখানকার সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। আমি মনে করি এটা খুব জরুরি, কারণ আমাদের এই দেশটা আপনি চান বা না চান, এটাই বাস্তবতা যে এখানে ধর্মীয় আলেমদের একটা গুরুত্ব কিন্তু আছে। তাদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগ যদি সরকারের থাকে তাহলে সেটা দেওয়া উচিত। আমার কাছে এটা ভালোই লেগেছে। তারপরে আরও অনেক কিছু বলেছেন উনি, যে পরিকল্পনা উনি যে নিচ্ছেন, উনি একটা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা তো অনেক পরিকল্পনা নেই, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু দুর্নীতি হয়, এবং এই দুর্নীতি উনি কঠোরভাবে দমন করতে চেয়েছেন। মানে উনি যে পরিকল্পনা নেবেন, যেমন আমি নিজেও কিন্তু অনেকবার বলেছি যে আপনি বলেছেন যে বস্তির জন্য আপনি বস্তিতে আপনি বানাবেন, ফ্ল্যাট বানাবেন, কিন্তু যাদেরকে বানাতে দিবেন তারা কি করবে? তারা তো চুরি করবে, এবং তারা তো সেখানে নিজের আত্মীয় স্বজনের নাম বসিয়ে দেবে। উনি ওই বিষয়টা কি নাম যায় না, উনি বলেছেন যে এই পরিকল্পনা বাস্তবায়নে যে দুর্নীতি হয় এটাকে উনি কঠোরভাবে দমন করবেন। এবং আরও বলেছেন, আমি এই শব্দটা আমার ভালো লাগছে, যে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি ততটাই কঠোর হবে, মানে ম্যাক্সিমাম কঠোরতা দেখাবে, মানে দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ বলতে পারেন। আরেকটা কথা বলেছেন, আমি বেশি লম্বা করবো না, বুঝতেই পারছেন প্রায় লম্বা তো ভাষণ, হ্যাঁ, আধা ঘন্টার বেশি সময় ভাষণ বললে তো অনেক কথাই বলা যায়। যে কথাটা বলেছেন আরেকটা, সেটা আমি বলি, সেটা হলো যে এই 12 তারিখে আপনারা বিএনপিকে ভোট দিবেন, 13 তারিখ থেকে বিএনপির এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন, এবং এই দায়িত্বটা তারা ঠিক মতো পালন করছে কিনা সেটা দেখার দায়িত্ব আমি নিচ্ছি, মানে আমি তারেক রহমান নিচ্ছি। মানে মূলত যেটা বোঝা গেল যে উনি সামগ্রিকভাবেই পুরো জাতির দায়িত্বটা উনি নিজের কাঁধে নিতে চান, এবং নেওয়ার কথা ওনার ইচ্ছা আছে। আমার কাছে ভালো লেগেছে, একজন নেতার এরকম বক্তব্য হওয়া উচিত। আমি যদি এর বিপরীতে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা 19 মিনিট 15 সেকেন্ডের বক্তব্যটা দেখি, আলোচনা করি, তাহলে আমরা কি পাই? জামাত নেতা ডক্টর শফিকুর রহমান উনি প্রথম থেকে যে কথাটা বলেছেন যে এই দেশটা ওনারা তরুণদের হাতে তুলে দিতে চান, তরুণরাই এই দেশের কাণ্ডারি হবে, তরুণরাই হাল ধরবে, তরুণরাই সবাইকে মিলে ঐক্যের বাংলাদেশ গড়বে। খুবই ইন্টারেস্টিং কথা। উনি এই সঙ্গে এই কথাও বলেছেন যে পরিবারতন্ত্রের উনি অবসান ঘটাতে চান, মানে পরিবারের পরিচয়ে কেউ ক্ষমতা দখল করবে এটা ওনারা চান না। বোঝা গেছে এই আলোচনাটা, সরাসরি আক্রমণটা তারেক রহমানের প্রতি উনি দিয়েছেন। লুটপাটের অবসানের কথা বলেছেন। তারপরে উনি প্রমাণ হিসেবে বলেছেন যে জামাতই পারবে, কারণ জামাতের অতীতে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা লুটপাট করেনি, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসেনি, এগুলো উনি উল্লেখ করেছেন। এবং উনি বলেছেন যে নারীকে মূল্যায়ন করা হবে, নারীকে নিরাপত্তা দেওয়া হবে, কেউ যেন ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস না করে সেটা দেখানো হবে। এবং উনি 3টা ক্ষেত্রের কথা বলেছেন যে দেশের উন্নতি করতে হলে এই 3টা ক্ষেত্রে উন্নতি করতে হবে, এবং এই 3টা ক্ষেত্রে কী করতে হবে? শিক্ষায় সংস্কার আনতে হবে, বিচার বিভাগ আমূল ঢেলে সাজাতে হবে, এবং অর্থনীতির সংস্কার করতে হবে। এই 3টাকে উনি মেইন টার্গেট হিসেবে বলতে চেয়েছেন। তো প্রবাসীদের নিয়ে কথা বলেছেন। তারপরে আপনি বলেছেন যে আমাদের পরিবর্তনে একটা মহা সুযোগ এসেছে, আমরা যেন এই সুযোগটা হেলায় না হারাই, এবং বারবার উনি কিন্তু তরুণদের হাতে ক্ষমতা দিতে চেয়েছেন। আর শেষের দিকে উনি হা ভোটের কথা, শেষের দিকে ঠিক মাঝামাঝিতেই উনি হা ভোটের কথা বলেছেন যে সবাই যেন হা ভোট দেয়, তাহলে পরিবর্তনটা পূর্ণাঙ্গতা পাবে। এগুলি ভালো। আমরা দুটো জিনিস খেয়াল করেছি, এখন আমি বিশ্লেষণটা করি। এটা হলো যে জামাতের আমির উনি কিছু নীতিগত কথা বলেছেন, কিভাবে করবেন না করবেন সে ডিটেলে উনি জান নাই। আর বিএনপি নেতা ওনার কাছে মনে হচ্ছে উনি খুব ডিটেলে গিয়েছেন,
মানে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এগুলি নিয়ে চিন্তা করেছেন, আমার ধারণা হয়েছে। এবং সেই চিন্তাগুলি কিভাবে কোনটা বাস্তবায়ন করবেন না করবেন, আমার মনে হয় ওনার কাছে একটা ডিটেল প্ল্যান সম্ভবত আছে এবং সেগুলি উনি শেয়ার করেছেন। হয়তো এই কারণে ওনারটা একটু ডিটেলে বলতে যেই হয়তো একটু বড় হয়েছে। আমার আরেকটা জিনিস মনে হয়েছে, আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়াতে। মিস্টার পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্স থেকে বলেন, লোকটা জাতে হিন্দু ব্রাহ্মণ, কিন্তু উনি কিন্তু অনবরত আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন ধরে উনি জামাতের পিআরও হিসেবে কাজ করছেন। জামাতকে কীভাবে ক্ষমতায় নেওয়া যায় এই সংক্রান্ত নানা ধরনের প্ল্যান উনি দিচ্ছেন। তারেক রহমানের নানা ধরনের ভুল উনি ধরছেন। বিএনপি কেন কোনো কাজের না এটা উনি বারবার করে বলছেন। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ায় জামাত এত স্ট্রং হওয়া সত্ত্বেও ওনার কিন্তু ভিউ প্রতিদিন আগের চেয়ে অল্প অল্প করে কমছে। তো ওনার কি জনপ্রিয়তা ধস নামলো কিনা আমি বলতে পারবো না, কিন্তু উনি যে একটা দিকে চলে যাচ্ছেন এটা ভালো। এটা অ্যাক্টিভিস্ট হিসাবে উনি জামাতের পক্ষ নিচ্ছেন, উনি নিজে মুসলমান না হয়েও নিচ্ছেন। এটা অবশ্যই জামাতের জন্য একটা বিরাট অর্জন আমি মনে করব। কিন্তু উনি একটা কথা বারবার বলছেন যে একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো ডিটেলে যাওয়া নয়, বরং নীতিগত দিকগুলি বলা। এবং ওনার এই প্রতিফলনটা আমি শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে পেলাম যে উনি নীতিগত দিকগুলো বলেছেন, কিন্তু উনি কোনো প্ল্যানের কথা বলেন নাই। প্ল্যান না, মানে একটা নীতি নৈতিকতার ব্যাপারটা আপনার এই কীভাবে পলিসিটার কথা বলেছেন, প্ল্যান নয় পলিসি। তো এইভাবে উনিও কিন্তু এটাই বলেন যে নেতার দায়িত্ব হবে পলিসি দেওয়া, প্ল্যান দেওয়া না। আর প্ল্যান দেবে হলো এক্সিকিউটিভ যিনি থাকবেন তারা। তো যাই হোক, আমি সেটার প্রতিফলন কিন্তু আমি শফিকুর রহমানের মানে বক্তব্যে পেলাম। এবং আমি ওনার বক্তব্য শুনতে আমার মনে একবার মানে প্রশ্নও জাগলো যে বাই এনি চান্স পিনাকি ভট্টাচার্য ড্রাফটটা করে দেননি তো? আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু কেন মনে হলো আমি জানি না, হয়তো আমার মনের ভুল হতে পারে, আমি জানি না। কিন্তু আমার কাছে এরকম মনে হয়েছে। আর তারেক রহমানের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, উনি দেশটা নিয়ে অনেক দিন ধরে আসলে ভাবছিলেন মনে হলো আমার কাছে। যখন বিদেশে ছিলেন ওনারা কিছু প্ল্যান উনি বাস্তবায়ন করতে চান হয়তোবা, কিন্তু সেগুলো কতটুকু আমাদের দেশের প্রেক্ষিতে বাস্তবায়নযোগ্য এটা নিয়ে হয়তো উনি বাস্তবায়ন করতে গেলে টের পাবেন। আমি যে কথাটা বলে শেষ করতে যে আলোচনা বড় হয়ে গেছে এমনিতেই, ছোট্ট একটা কথা যেটা আমি শুরুতেই বলেছিলাম, এই নির্বাচনের পর কি কোনো সংঘাত হতে পারে, কোনো বিরোধ দেখা দিতে পারে। আমি শুরু থেকেই বলছিলাম নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, আমার কাছে মনে হয়েছে। কারণ যারা নাকি অশান্তি তৈরি করবে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি। আমি বিভিন্ন সেক্টরগুলি বলেছি, বিএনপিও চায় নির্বাচন হোক, জামাতও চায় নির্বাচন হোক, সরকারও চায় একটি নির্বাচন হোক, এমনকি আওয়ামী লীগও চায় একটি নির্বাচন হোক। কাজে এই নির্বাচনে বিরোধ তৈরি হবে কেন, সংঘাত কেন হবে, এগুলো আমার যুক্তি ছিল। আমার যুক্তি সবসময় ঠিক হবে তা তো আমি মনে করি না। আমিও তো মানুষ, তাই না? আমার সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে, চিন্তার সীমাবদ্ধতা আছে, যদি ভুল তো হতেই পারে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই দুইটা বক্তৃতা শোনার পর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমি একটু উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন সেটা বলি। আমি দুটো ভাষণের মধ্যে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম একটা শব্দ শোনার জন্য। সেই শব্দটা হলো, দুজন নেতাই বলবেন যে 12 তারিখে নির্বাচন হবে, জনগণ যে রায় দেবে আমরা সেটা মেনে নেব। মানে জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা মেনে নেব। এই কথাটা আমি কোনো নেতার বক্তব্যে পেলাম না। অথচ গণতন্ত্রে কিন্তু এটাই মূল বক্তব্য। গণতন্ত্রের মূল বক্তব্য হলো আমি জনগণের মতামতকে শ্রদ্ধা করি। জনগণ যদি আমার বিরুদ্ধে মতামত দেয় তবুও আমি মেনে নেব। আমি ভাববো আমি যা করেছি তার জন্য এটাই আমার প্রাপ্য ছিল। কিন্তু এই বক্তব্যটা আমি এই দুই নেতার কারো কাছ থেকে পেলাম না। তার মানে হলো দুই নেতাই ভাবছেন যে আমাদের জয়টা সুনিশ্চিত, আমি জেতার জন্য নির্বাচন করছি। হ্যাঁ, জেতার জন্যই সবাই নির্বাচন করে, কিন্তু সবাই তো জেতে না। যে না জেতে তার মনোভাবটা কি হবে? সে কি বলবে আমার জেতার কথা ছিল, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, এগুলো বলবে? এবং এটা কিন্তু আমরা শুনে আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। 91 সালে যেটাকে মনে করি এদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, সেই নির্বাচনের ফল হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। সে নির্বাচনে আওয়ামী লীগ যখন বিজয়ী হলো তখন আমি খালেদা জিয়ার পক্ষ থেকে বলতে শুনেছিলাম, ওনারা বলেছিলেন যে স্থূল কারচুপি হয়েছে। তো এগুলো বললে কি হয়, জনগণকে অপমান করা হয়। মানে জনগণ যে আসলে আপনার বিরুদ্ধে রায় দিতে পারে এটা আপনি মানতে চান না। এটা না মানার মাধ্যমে আপনি প্রমাণ করেন আপনি নিজেই গণতান্ত্রিক না।
এবার কি হবে? এবার দুই নেতার কেউ তো বললেন না যে জনগণের রায় আমরা মেনে নেব। বলা উচিত ছিল। যখন তারা না বলেন তখন আমরা আতঙ্কিত হই। আমরা ভাবি নির্বাচনের পর যদি বিএনপি হেরে যায় কোনো কারণে, যদি দেখেন আপনি যেন ভোট বিপ্লব হয়েছে, যেটা আশা জামাত ইসলাম প্রায়ই করছেন, তাহলে বিএনপিকে সেই ফল মেনে নেবেন, নাকি বিএনপি আন্দোলন শুরু করবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাই আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে? অথবা যদি জামাত হেরে যায়, জামাতকে সেই ফল মেনে নেবে, নাকি তারা বলবে যে নীরব ভোট আমাদের পক্ষে পড়েছিল, সেই ভোটগুলোকে চুরি করা হয়েছে? তাহলে তারা কি মানে আন্দোলন শুরু করবে, মারামারি শুরু করবে, ভোটের ফলাফলকে অগ্রাহ্য করা শুরু করবে? আমাদের ভয়টা এখানেই। গণতন্ত্র নিয়ে, ভোট নিয়ে এ ধরনের ভয় তো আমরা পেতে চাই না, এবং এই ধরনের ভয় যে পাওয়া মানে উচিত না, তার কোনো সে ধরনের কোনো বাস্তবতাও কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও তৈরি করতে পারেনি। কাজেই নির্বাচন নিয়ে আমাদের মনে যে অনিশ্চয়তা, আমাদের মনে যে ভীতি, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তারপর একদিন পরে দেখি